গল্পের শুরু হয় ১৯৮০-এর দশকের ব্যাংকক শহরে। দেখা যায় এক পুলিশ অফিসার তার এক বন্ধুর দোকানে ঢুকছে। আর এটা ছিল মূলত একটা স্বর্ণের দোকান। তবে হঠাৎ করে একটা গাড়ি প্রচণ্ড জোরে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এরপর টি ও রিক নামের এই দুই ডাকাত গাড়ি থেকে নেমে দ্রুত দোকানের স্বর্ণ লুট করতে শুরু করে। এই দেখে সেই পুলিশ অফিসারটি তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতে থাকে। এমনকি সেটিকে লক্ষ্য করে একদম কাছ থেকে একটা গুলিও ছোড়ে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এত কাছ থেকেও তার গুলিটা মিস হয়ে যায়। তো এরপর তারা সেই পুলিশ অফিসারকে মেরে অজ্ঞান করে সেখান থেকে দ্রুত কেটে পড়ে। পরদিন এই ডাকাতির খবর জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম হয়ে দাঁড়ায়। এইটি হলো অত্যন্ত চালাক এবং কুখ্যাত একজন ডাকাত। এমনকি গুজব রয়েছে সে নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী, কারণ সে গত ৫ বছর ধরে ডাকাতি করে আসছে, কিন্তু কখনোই ধরা পড়েনি। আবার ধরা পড়লেও কোনো না কোনোভাবে সে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। দেখা যায় একদিন তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জেলে পাঠানোর আগে পুলিশ তাদের ওপরে অনেক নির্যাতন চালায়। এরপর ট্রেনে স্থানান্তর করা হচ্ছিল কোর্টের জন্য। এখানে তাদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিল সোমাই আর কুমান নামের এই দুই পুলিশ অফিসার। দেখা যায় কুমান টিকে উত্তেজিত করার জন্য তাকে তুচ্ছতাচ্ছিল্য করছে। সে তাকে ব্যঙ্গ করে বলছিল, যদি তুই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে থাকিস তাহলে পারলে এখান থেকে গায়েব হয়ে দেখা। মানে অফিসার তাকে পালানোর চ্যালেঞ্জ করছিল, আর তার এই চ্যালেঞ্জ দুজনেই গ্রহণ করে। এরপর কিছুদূর সামনে যেতেই ট্রেনটি একটা অন্ধকার টানেলের ভিতরে প্রবেশ করে। এর ফলে ভিতরের সবকিছু একদম অন্ধকার হয়ে আসে। একটু পর সেই ট্রেন টানেল থেকে বের হলে কুমাররা দেখতে পায় সেখান থেকে টি আর রেক উধাও হয়ে গিয়েছে। এই দেখে তারা একদম শকড হয়ে যায়। তাদের মাথায় কিছুতেই ঢুকছে না যে কিভাবে দুজন নিমেষেই তাদের সামনে থেকে গায়েব হয়ে গেল। আসলে ঘটনা হচ্ছে, ট্রেনটি টানেলে প্রবেশ করার আগে একটা নদীর উপর দিয়ে যাচ্ছিল। তখন সুযোগ বুঝে দুজন লাফ দিয়ে সেই নদীতে পড়ে যায়, যেখানে আগে থেকেই অন্যান্য সাথীরা তাদের জন্য অপেক্ষা করছিল। তো এরপর আমাদের থাইল্যান্ডের পুলিশ চিফকে দেখানো হয়। সে খুবই বিরক্ত ছিল টি এর গ্যাংয়ের উপর। সাধারণ জনগণ থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই পুলিশের উপর ফোর্স করছে যেন টিকে গ্রেপ্তার করা হয়। তো সে এই কাজের জন্য জ্যাক নামের এই পুলিশ অফিসারকে নিয়োগ করে। এই জ্যাক হলো খুবই কঠোর প্রকৃতির একজন পুলিশ ইন্সপেক্টর। তার থেকে পালাতে পেরেছে এমন আসামি খুঁজে পাওয়া মুশকিল। তো এখন দেখা যায় পুলিশ চিফ তাকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে বলে, জীবিত অথবা মৃত যেভাবেই হোক টি আর তার গ্যাংকে অ্যারেস্ট করো। এতদিন তো অনেক ছোটকো চোরকে ধরেছ, এবার বোঝা যাবে তোমার আসল ট্যালেন্ট। এই শুনে জ্যাক তখনই তার প্ল্যান বানানো শুরু করে দেয়। এইদিকে টি রেককে নিয়ে চলে আসে লুয়াং নামের এক বৌদ্ধ সাধকের কাছে। সে তাকে বলে, ট্রেনে এক পুলিশ অফিসার আমার তাবিজটা ছিঁড়ে ফেলেছে, তাই আমাকে একটা নতুন তাবিজ দিন। আসলে রেক কিছুটা ধার্মিক মনের মানুষ। সে মনে করে এই তাবিজের কারণেই সে সবসময় পুলিশের হাত থেকে বেঁচে যায়। তো এখন লুয়াং তাকে একটা নতুন তাবিজ দেয় এবং সতর্ক করে দিয়ে বলে, টি এর দুর্ভাগ্য শুরু হতে পারে, তাই সে যেন ডাকাতি বন্ধ করে ভালো পথে ফিরে আসে। এমন সময় ঘটনার প্রবাহ ফ্ল্যাশব্যাকে চলে যায়। টি আর রেক তখন অনেক ছোট। রেকের বাবা ছিলেন একজন ওষুধ বিক্রেতা, অর্থাৎ রাস্তায় বিভিন্ন জাদু আর কলাকৌশল দেখিয়ে মানুষ জড়ো করে ওষুধ বিক্রি করত। একদিন দুর্নীতিগ্রস্ত কিছু পুলিশ এসে তার বাবাকে মাদক রাখার মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেয়। তবে গ্রেপ্তার হওয়ার আগে সে তার ছেলেকে তার বন্ধু লুয়াংয়ের কাছে দায়িত্ব দিয়ে যায়। এরপর অনেকটা সময় অতিবাহিত হয়। টি আর রেক এখন বড় হয়েছে। দেখা যায় তারা ছোট ছোট কাজ করে জীবিকা নির্বাহ করছে। তবে হঠাৎ একদিন বাজারের এক মাস্তান এসে টি এর পেটের মধ্যে ছুরি চালিয়ে দেয়। আসলে সে নাকি তাদেরকে চাঁদা দেবে না বলেছিল, এর জন্যই তাকে আজ আহত করা হয়েছে। এই অবস্থায় রেক গুরুতর আহত টিকে দ্রুত লুয়াংয়ের কাছে নিয়ে আসে এবং তার ক্ষতস্থানটা সেলাই করে দেয়। সেদিন টি আর রেক প্রতিজ্ঞা করে তারা আর কখনো ভালো পথে চলবে না। অনেক হয়েছে অন্যায় সহ্য করা, এবার থেকে তারা ধনী হওয়ার জন্য লড়াই করবে। এতে কার ক্ষতি হলো আর কার লাভ হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা থাকবে না। এখন ঘটনাপ্রবাহ বর্তমানে ফিরে আসলে ইন্সপেক্টর জ্যাককে দেখানো হয়, যে কিনা টিকে অ্যারেস্ট করার জন্য অপারেশন শুরু করে দিয়েছে। সে কুমান আর সোমাইকে তার এই বিশেষ টিমে নিয়োগ দেয়। জ্যাক তাদের প্রশ্ন করে, তোমরা কি মনে করো টি এর অলৌকিক ক্ষমতার কারণেই সে প্রতিবার বেঁচে যায়? উত্তরে তারা দুজন মাথা নিচু করে হ্যাঁ জানায়। জ্যাক বলে, এর জন্যই তোমরা টিকে ধরতে ব্যর্থ হও। আগে আমাদের বিশ্বাস করতে হবে টি আর 5টা সাধারণ ডাকাতের মতোই, আর এটা আমি প্রমাণও করে ছাড়ব। এরপর আমাদের হিত নামের এই ছেলেটিকে দেখানো হয়। সে একটা বারে মদ্যপান করছিল। হঠাৎ জ্যাক তার কাছে এসে র্যান্ডমলি কথা বলা শুরু করে। আর এতে হিতের লোকটির প্রতি সন্দেহ তৈরি হয়, কারণ এই বারে বেশিরভাগ সময়েই তরুণরা আসে, কিন্তু ইনি মধ্যবয়সী একজন ব্যক্তি। তো হিত বেশি কথা না বলে দূরে সরে যায়। এদিকে জ্যাক তাকে দূর থেকেই পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর সময় এসে তাকে জানায় তাদের টিম পুরো এলাকা খুঁজে দেখেছে, কিন্তু টি এর বিন্দু পরিমাণেও খোঁজ মেলেনি। জ্যাক তখন সময়কে দেখায় হিত সেখানে দাঁড়িয়ে আছে। এরপর সে টি এর প্রথম কেসটার ব্যাপারে বলতে শুরু করে। আসলে টি সেদিন যেই মাস্তানের মাধ্যমে আহত হয়েছিল সেই ব্যক্তি কাজ করত আদিসাক নামের এক লোকাল নেতার হয়ে। তাই টি সেই নেতার বাসাতেই জীবনের প্রথম লুট করতে চায়। যখন তারা আদিসাকের সম্পদ লুট করছিল তখন হঠাৎ আদিসাক শটগান নিয়ে হাজির হয়।
ঠিক ওই মুহূর্তে হিত নামের এই ছেলেটাই আদিচাককে গুলি করে তাদের সাহায্য করেছিল। আর আশ্চর্যের বিষয় হলো হিত ছিল নেতা আদিচাকের ওই ছেলে, কিন্তু সে তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করতে বলে নিজের হাতেই মেরে ফেলেছে। আর ওই ঘটনার পর থেকে হিতকে টিতার দলে নিয়ে নেয়। তো এখন দেখা যায় হিত জ্যাকের মুভমেন্ট দেখে বুঝে ফেলেছে সে তাকে ধরার জন্য এসেছে, তাই হিত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে টি এবং রেক গোল্ডেন হেভেন নামের একটি বারে পৌঁছায়। সেখানে দাও নামের এই মেয়েটাকে কয়েকজন মারধর করছিল। আসলে দাও সেখানে ড্যান্সার হিসেবে কাজ করে। আজ বারে আসা একজন ক্লায়েন্ট তাকে কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু সে নিষেধ করে দেওয়ায় সেই বারের লোকজন তাকে এখন মারধর করছে। তো এসব দেখে টি এবং রেক তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং সেই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে। চেঁচামেচি শব্দ শুনে বারের মালকিন শ্রী সেখানে হাজির হয় এবং তার অ্যাসিস্ট্যান্ট স্যাম তাদের দিকে গান পয়েন্ট করে রাখে। তখন রেক বলে, আমরা এখানে মারপিট করতে আসিনি, আপনার জন্য একটা ভালো ডিল আছে। এই শুনে ম্যাডাম শ্রী তাদেরকে অফিস রুমে নিয়ে আসে। এরপর টি সেই লুটের স্বর্ণগুলো বের করে বলে এগুলো সে বিক্রি করতে চায়। এই দেখে খুশি হয়ে ম্যাডাম শ্রী সেই স্বর্ণ তাদের থেকে কিনে রাখে। আসলে এই বারের পাশাপাশি সে এইরকম চোরাই মালপত্র বেচাকেনার ব্যবসা করে। এরপর দেখা যায় রেক সেই বার ড্যান্সার মানে দাওয়ের খোঁজখবর নিতে এসেছে। তবে ধীরে ধীরে সে তার সাথে গল্পগুজবে মেতে ওঠে। পরদিন সকালে সেই বারে জ্যাক তার টিম নিয়ে তল্লাশির উদ্দেশ্যে হাজির হয়। সবাইকে একে একে টি আর রেকের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তারা এখানে এসেছিল কিনা এবং তাদের সম্পর্কে কোনো তথ্য আছে কিনা। তবে কেউ তাদের বিষয়ে ভয়ে মুখ খুলেনি। তখন জ্যাক সতর্ক করে বলে, যদি তারা পুলিশকে সাহায্য না করে তাহলে একদিন এর জন্যই তাদেরকে পস্তাতে হবে। এই বলে জ্যাক সেখান থেকে চলে যায়। এদিকে সংবাদপত্রে বের হয় যে পুলিশ ডিপার্টমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে 1 মাসের মধ্যে টি আর তার দলবলকে গ্রেপ্তার করবে। টি সেই খবরটা পরে মুচকি এসে তাদের উপহাস করে, মানে সে এইসবের কোনো পরোয়াই করে না। সে হিতকে নিয়ে নিশ্চিন্তে একটা খেলা দেখার জন্য আসে। সেখানে আবার পুলিশের এক গুপ্তচর বসা ছিল, যিনি তাদেরকে দেখে চিনে ফেলেছে এবং দ্রুত এসে জ্যাককে এই খবরটা জানিয়ে দেয়। জ্যাক ধারণা করে টি অবশ্যই একটা ডাকাতির প্ল্যান করছে, তাকে যেভাবেই হোক হাতে নাতে ধরতে হবে। তাই সে তার সমস্ত লোকজনকে সতর্ক থাকার নির্দেশ দেয়। সেদিন রাতে দেখা যায় দাও লুকিয়ে রেকের সাথে দেখা করতে এসেছে। সে জানায় পুলিশ তাদের তল্লাশি করতে বারে এসেছিল এবং তাদেরকে পুলিশ এখন পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এমন সময় হঠাৎ করে রেক একটা স্বর্ণের আংটি বের করে এবং সেটা দিয়ে তাকে প্রপোজ করে বসে। এই দেখে দাও প্রচণ্ড আনন্দিত হয়ে রেককে জড়িয়ে ধরে। এসব আবার দূর থেকে ম্যাডাম শ্রী এর অ্যাসিস্ট্যান্ট স্যাম দেখে ফেলে, যেটা নিয়ে একটু পরেই বড় ঝামেলা বাঁধতে শুরু হতে যাচ্ছে। তো পরদিন টি আর রেক একটা বাসে উঠে পড়ে। সেই বাসে ছিল অনেক ধনী মানুষজন, যারা কিনা প্রতিদিন সেই খেলার মধ্যে বাজি ধরত, মানে তাদের কাছে অনেক টাকা পয়সা আছে। আর এই জন্যই টি আর রেক এই বাসটাকে ডাকাতি করার জন্য উঠেছে। দেখা যায় টি সেই তাবিজে একটা মন্ত্র পড়ার পর হঠাৎ বাসটা থেমে যায়। এরপর তারা পিস্তল বের করে যাত্রীদের লুট করতে শুরু করে। প্রথমে সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ একজন লোক উঠে দাঁড়িয়ে পড়ে এবং তার কাছে থাকা পিস্তল দিয়ে রেককে একটা গুলি করে বসে। তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টি রেককে নিয়ে বাস থেকে নেমে হিতের গাড়িতে উঠে পড়ে। কিন্তু তাদেরকে আগে থেকেই জ্যাকের টিম অনুসরণ করছিল। এখন শুরু হয়ে যায় ডাকাত আর পুলিশের এক ভয়াবহ কার রেসিং। তবে জ্যাক কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না, আর এভাবেই ধাওয়া করতে করতে রাত হয়ে যায়। এরপর তারা একটি পরিত্যক্ত মন্দিরের সামনে টি এর গাড়িটা খুঁজে পেয়ে যায়। এই দেখে জ্যাক তার বাহিনী নিয়ে আরেকটু ভিতরে প্রবেশ করে এবং সেখানেই একটা আস্তানার মতো বাড়ি দেখে তাদের সন্দেহ হয় যে হতে পারে টি তার গ্যাং সহ এখানেই লুকিয়ে আছে। আর সত্যি দেখা যায় সেই বাড়ির ভেতরেই টি রেকের চিকিৎসা করছে। এদিকে বাইরে থেকে পুলিশ দ্রুত বাড়িটা ঘেরাও করে ফেলে এবং ভেতরে থাকা লোকদের বাইরে বেরিয়ে আসতে বলে। দেখা যায় কিছুক্ষণ পর একজন বৃদ্ধ বের হয়ে এসেছে। এদিকে জ্যাক তাকে জিজ্ঞেস করে সে ছাড়া ভেতরে আর কেউ আছে কিনা। তবে লোকটি কোনো কথা বলছিল না। ঠিক তখনই আবার জ্যাক খেয়াল করে লোকটির পিছনে কেউ একজন গান পয়েন্ট করে রেখেছে। এদিকে সে নিশ্চিত হয়ে যায় টি এর গ্যাং এখানেই লুকিয়ে আছে। তো প্রথমে জ্যাক তাদেরকে একটা সুযোগ দেয়, যদি তারা নিজে থেকে আত্মসমর্পণ করে তাহলে সে তাদেরকে কোনো আঘাত করবে না এবং যতটা সম্ভব তাদের সাজা কমিয়ে দেবে। কিন্তু স্বাভাবিকভাবেই টি এত সহজে হার মানবে না। সে সুযোগ বুঝে ভেতর থেকে গুলি করতে শুরু করে, আর এর মধ্য দিয়েই তৎক্ষণাৎ গোলাগুলি শুরু হয়ে যায়। দেখা যায় কয়েকজন পুলিশ সেই গুলিবর্ষণে মারাও পড়েছে। এদিকে জ্যাক হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারছে না এই অবস্থায় তাদেরকে কিভাবে কন্ট্রোলে আনবে। দেখা যায় এর মধ্যেই আবার টি তাদের কাছে থাকা গ্রেনেড ছুড়ে মেরেছে। তো অবস্থা এখন পুরো ভয়াবহ দেখে বাকি পুলিশরা খানিকটা পিছিয়ে আসে। এদিকে আবার হিত পুলিশের গোলাগুলি দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের কাছে এখন আর পর্যাপ্ত গোলা বারুদ নেই। তবে টি তাকে শান্ত করে বলে, আমাদের ভয় পেলে চলবে না, যতটুকু বাঁচবো সাহস নিয়ে লড়াই করে বাঁচবো। এই বলে টি এখন সেই তাবিজটা সামনে নিয়ে মন্ত্র পড়তে শুরু করে। বাইরে থেকে সোমাই আর কুমান সেই মন্ত্র পড়ার শব্দ শুনে বলে, এই সময় আবার কে তপস্যা শুরু করলো, পাগলামেরা সীমা রইল না, তাদের সাথে পাঙ্গা নেওয়াটাই বোধহয় আমাদের ভুল ছিল। এই বলতে না বলতেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। এই দেখে জ্যাক এবং তার পুরো টিম তো পুরো অবাক, কারণ আবহাওয়া অনুযায়ী এখন কোনোভাবেই বৃষ্টি হওয়ার কথা নয়।
অপরদিকে দেখা যায় গোল্ডেন হেভেন বারে ম্যাডাম শ্রী দাওয়ের ঘরে ঢুকে তাকে মারধর করতে শুরু করেছে, কারণ স্যাম তাকে জানিয়ে দিয়েছিল দাও গোপনে রেকের সাথে দেখা করেছে এবং সে যে কোনো সময় তার সাথে পালিয়ে যেতে পারে, যেটা ম্যাডাম শ্রী কখনোই সহ্য করবে না। এরপর সিন শিফট হলে দেখা যায় সকাল হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে প্রবেশ করতে না পারলেও এবার জ্যাক টিম নিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু গিয়ে দেখতে পায় সেই বাড়ির মালিক ছাড়া সেখানে আর কেউ নেই। তো এখন বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করলে অদ্ভুতভাবে বলতে শুরু করে সে নাকি 3 জনকে তাবিজ বের করে মন্ত্র পড়তে দেখেছে এবং এরপরে হঠাৎ তারা অদৃশ্য হয়ে গিয়েছে। জ্যাক এই শুনে রেগে গিয়ে বলে, আমাকে রূপকথার গল্প শোনাচ্ছ? বাঁচতে চাইলে এখনই সত্যিটা বলো, নয়তো এবার আমিই তোমাকে অদৃশ্য করে ফেলবো। তবে এসব ভয় দেখানোর পরেও বৃদ্ধের উত্তর বদলায় না। এরপর জ্যাক পুলিশ চিফের সাথে দেখা করতে আসলে চিফ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকে অনেক গালবন্ধ করে, কারণ বারবার টি তাকে বোকা বানিয়ে চলেছে। হাতের নাগালে পেয়েও সে কোনোভাবেই তাকে ধরতে পারছে না। তো গালবন্ধ শুনে জ্যাক এবার প্রতিজ্ঞা করে বলে এবার যে কোনো উপায়ে সে তাদেরকে অ্যারেস্ট করে চিফের সামনে হাজির করবে। এদিকে দেখা যায় টি তার দলবল নিয়ে জুন নামের এক বন্ধুর বাড়িতে লুকিয়ে আছে। সেখানে একজন ডাক্তার নিয়ে এসে রেকের চিকিৎসা করা হয় এবং টি লুট করা স্বর্ণের মাধ্যমেই ডাক্তারের ফি পরিশোধ করে। এছাড়া কৃতজ্ঞতা স্বরূপ জুনকেও স্বর্ণের গহনা দেয়। এমন সময় হিথ পত্রিকার খবর দেখে এসে জানায় তাদের মাথার দাম এখন 50,000 ইন্দোনেশিয়ান টাকা। সে আরও জানায় দাওকে স্যাম এবং ম্যাডাম শ্রী নির্যাতন করছে এবং তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে এরপরে দাওকে দিয়ে খারাপ কাজ করতে বাধ্য করবে। রেক যেহেতু দাওকে প্রচণ্ড ভালোবাসে তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক দাওকে সেখান থেকে উদ্ধার করে আনবে। তো যেই ভাবনা সেই কাজ। প্ল্যান অনুযায়ী তারা সেই পারে এসে পৌঁছায় এবং ম্যাডাম শ্রীকে জিম্মি করে ফেলে। স্যাম সেখানে অস্ত্র নিয়ে আসে ঠিকই, কিন্তু ম্যাডাম শ্রীকে এই অবস্থায় দেখে তার অস্ত্র নামিয়ে ফেলতে বাধ্য হয়। এই সুযোগে টি তার উপরে গুলি করে বসে। এর সাথে বাকি সব কটাকেও ধুমধাম শুট করে দেয়। এরপর সে ম্যাডাম শ্রীর সমস্ত সম্পদ লুট করতে থাকে। এদিকে রেক তাওকে তার রুমের মধ্যে আটকা অবস্থায় খুঁজে পায়। এমন সময় সুযোগ বুঝে ম্যাডাম শ্রী আবার পেছন থেকে রেককে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু দাও আবার সেটা দেখে ফেলে আর রেকের পিস্তল দিয়ে তাকে গুলি করে চিরতরে শুইয়ে দেয়। ওইদিকে টি ম্যাডাম শ্রীর সম্পদ লুট করে বাইরে আসছিল। তখন হিত দেখতে পায় বাইরে পুলিশরা তাদের ঘেরাও করে ফেলেছে। এই দেখে সে একটা প্ল্যান করে, সবাইকে ধরে ফেলার বদলে সে একা পুলিশের মনোযোগ আকর্ষণ করবে, কারণ সবাইকে ধরে ফেললে বাঁচানোর মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। তো এই ভেবে সে পুলিশের সামনে দৌড়তে দৌড়তে আকাশের দিকে গুলি ছুড়তে থাকে, যেন পুলিশরা অন্যদের রেখে তাকে ফলো করতে শুরু করে। আর বাস্তবেই এই সুযোগ ব্যবহার করে টি আর রেকরা সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তো এই পুরো ঘটনার পর জ্যাকের টিম চলে আসে গোল্ডেন হেভেন বারের তদন্ত করতে। এই মারপিটে মোট 6 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। এইদিকে সোমাই আর কুমান রিপোর্ট করে তারা হিতকে ধরে ফেলেছে। এই শুনে জ্যাক নির্দেশ দেয় তাকে যেন দ্রুত পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সে চায় হিতকে টোপ হিসেবে ব্যবহার করে বাকিদেরকেও ধরে ফেলতে। তো জ্যাকের নির্দেশ অনুযায়ী হিতকে দ্রুত পুলিশ স্টেশনের একটা কক্ষে বন্দী করা হয়, কিন্তু দেখা যায় সেই সেলের ভিতরের অন্য কয়েদিরা হিতকে বিনা কারণে মারধর করতে শুরু করেছে। তবে সৌভাগ্যবশত পাইসান নামের একজন কয়েদি তাকে সাহায্য করে। ওইদিকে তারা আবারও জুনের বাসায় এসে জড়ো হয় এবং জানতে পারে হিত পুলিশের কাছে ধরা পড়েছে। এই খবর শুনে তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। তবে টি জানায় যেভাবেই হোক হিতকে আমাদের উদ্ধার করতে হবে, কিন্তু রেক বলে সে দাওকে এভাবে একা রেখে যেতে পারবে না। এই শুনে টি বলে সে আমাদের বাসাতে গিয়েই পুলিশের কাছে ধরা পড়েছে, তুমি না গেলেও আমি যেভাবেই হোক তাকে ছাড়িয়ে নিয়ে আসব। এই বলে টি শুধু জুনকে সাথে নিয়েই বেরিয়ে পড়ে হিতকে বাঁচানোর মিশনে। তবে টি চলে যাওয়ার পর রেকের নিজের কাছে গিল্টি ফিল হচ্ছিল, তাই সে দাওকে নিয়ে লুয়ংয়ের কাছে আসে এবং তার কাছে দাওয়ের দায়িত্ব দিয়ে টিকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় টি একটা অস্থির প্ল্যান করেছে। সে শহরের 4টা বড় বড় দোকানে পরপর ডাকাতি করে। এতে পুলিশরা একদম অ্যালার্ট হয়ে যায় এবং সেই 4টি জায়গাতেই ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। এর জন্য হিতকে যে স্টেশনে রাখা হয়েছিল সেখানে মাত্র অল্প কয়েকজন পুলিশ অবশিষ্ট ছিল। এই সুযোগে টি আর জুন সেখানে পুলিশের নকল পোশাক পরে চলে আসে। তবে অফিসার তাদের দেখে সন্দেহ করে। তখন টি তার মুখে ফু দিতেই সে অবিশ্বাস্যভাবে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা হিতকে সেল থেকে ছাড়িয়ে নিতে আসে। ওইদিকে ততক্ষণে জ্যাক বুঝতে পেরে যায় 4টি ডাকাতের স্থান সেই পুলিশ স্টেশনের আশেপাশেই। এর মানে টি তাদের বিভ্রান্ত করার জন্য এই প্ল্যানটা করেছে। তার আসল উদ্দেশ্য হিতকে ছাড়িয়ে নিয়ে যাওয়া। এটা বুঝতে পেরে সে দ্রুত তার ফোর্স নিয়ে সেই স্টেশনে ছুটে আসে। এদিকে টি এবং জুন বাধ্য হয় পুলিশের সাথে গুলিবর্ষণ শুরু করে দেয়। এক পর্যায়ে অবস্থা খারাপ দেখে রেক সেখানে এসে পুলিশের দিকে গ্রেনেড ছুড়ে মারে এবং এর ফলে তাদের পালানোর রাস্তা তৈরি হয়। তবে যাওয়ার আগে সে আরেকটি গ্রেনেড ছুড়ে মারলে সেটা সোমাইকে আঘাত করে বসে। এই ঘটনায় জ্যাক তাদের প্রতি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় এরপরে তাদেরকে পেলে গ্রেপ্তার করার চেষ্টাও করবে না, সরাসরি এনকাউন্টার করে নিজ হাতে মেরে ফেলবে।
এদিকে দেখা যায় একটা গোপন আস্তানায় টি তার লোকজনদের টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছে। আসলে তার মতো গেটআপ নিয়েই 4 জন 4টা জায়গায় ডাকাতি করেছিল, আর সবাই ভেবেছিল টি নিজেই এসব করেছে। তো সেই ছেলেগুলো টাকা নিয়ে চলে যাওয়ার পর রেক বলে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আমাদের উচিত দাইনুয়ানে চলে যাওয়া। আসলে সেখানেই তারা ছোটবেলা থেকে বড় হয়েছে, অর্থাৎ সে তাদের গ্রামের কথা বলছে। কিন্তু সেখানে আবার রয়েছে আদিজাকের চেলাপেলা, যে তাদেরকে পেলেই মেরে ফেলবে। এরপরে রেকের কাছ থেকে জানতে পারে সে দাওকে লুয়াংয়ের কাছে রেখে এসেছে। এই শুনে টি প্রচণ্ড রেগে যায়, কারণ তাদের কারণে লুয়াং কোনো সমস্যায় জড়িয়ে পড়ুক এমনটা সে কখনো চায় না। এদিকে জ্যাককে পুলিশ চিফ হেডকোয়ার্টারে ডেকে নিয়ে অনেক বকাঝকা করে, কারণ সে কোনোভাবেই একটা ভালো খবর এনে দিতে পারছে না, শুধু ব্যর্থতার গল্প শোনাচ্ছে। তো এবার পুলিশ চিফ জ্যাককে একটা শেষ সুযোগ দেয়। এইবারেও যদি সে ফেল করে তাহলে এই পোশাক সে হারিয়ে ফেলবে, মানে তাকে সাসপেন্ড করা হবে। ওইদিকে তখন টি এবং তার গ্যাং লুয়াংয়ের মন্দিরে পৌঁছায়। এই থেকে লুয়াং তাদের দ্রুত চলে যেতে বলে এবং জানায় দাওকে খুঁজতে একটু আগে স্যাম এসেছিল। যদিও সে তাকে নিয়ে যেতে পারেনি, তবে সে মন্দিরের একজনকে গুলি করে হত্যা করেছে। এই শুনে রেক একদম বিধ্বস্ত হয়ে পড়ে। টি দ্রুত তাদের নিয়ে গাড়িতে উঠে পড়ে নিরাপদ কোনো জায়গার সন্ধানে। দেখা যায় তারা একটা গ্যারেজে এসে আশ্রয় নিয়েছে। টি এর এই গ্যারেজটার ব্যাপারে তেমন কেউ জানতো না। এখানে রেক একদম শোকে কাতর হয়ে পড়ে। আসলে যেই মহিলা স্যামের গুলিতে মারা গিয়েছে সেই মহিলা ছিল রেকের নিজের মা। তখন এর জন্য সে টিকে দোষারোপ করতে শুরু করে। টিকে সাহায্য করতে গিয়েই এমন একটা ঘটনা ঘটে গেল। সে আরও বলে, যখন প্রথম টিয়ের সাথে তার দেখা হয়েছিল তখন সে তার বাবাকে হারিয়েছে, আর এখন সে তার মাকে হারালো। এমনকি তাকে এখন পলাতক আসামি হয়ে জীবন কাটাতে হচ্ছে। এসব বলে সে একদম ভেঙে পড়ে। পরদিন দাও হসপিটাল থেকে সোজা সেই গ্যারেজে চলে আসে। রেকের মায়ের মৃত্যুতে সে অনেক কষ্ট পেয়েছে। দাও রেককে বলে, আমার জন্যই হয়তো তুমি তোমার মাকে হারিয়েছ, আমাকে সেখানে না রাখলে হয়তো কেউ এভাবে গুলি চালাতো না। এই বলে সে রেকের কাছে ক্ষমা চায়। তবে রেক বলে, এতে তোমার কোনো দোষ ছিল না, তুমি আপাতত বিশ্রাম নাও। এদিকে দেখা যায় হিতটিকে বলছে রেকে তাদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ রেকের অবস্থা এখন নির্ভরযোগ্য নয়, আর সে নিজেও তোমার সাথে থাকার জন্য আফসোস করছে। আমাদের উচিত তাকে মুক্ত করে দেওয়া। কিন্তু টিম মানতে চায় না। আসলে তারা দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। জীবনের যত ভালো খারাপ দিন ছিল তারা দুজনে একসাথে পার করেছে। হঠাৎ এমন সময় রেকে সে বলে সে স্যামকে হত্যা করে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এর মাঝে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে যেন তারা দাওয়ের খেয়াল রাখে। এই বলে সে চলে আসে তার মায়ের সমাধি পরিদর্শন করতে। মায়ের মৃত্যুতে রেক প্রচণ্ড কষ্ট পেয়েছে। বাবার মৃত্যুর পরে মাই ছিল তার একমাত্র পৃথিবী, কিন্তু স্যামের কারণে সে আজ পুরোপুরি এতিম। তো এখন রাগে ক্ষোভে সে নিজের কাছে প্রতিজ্ঞা করে আজ যেভাবেই হোক সে স্যামকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এইভাবে রেক গাড়ি নিয়ে স্যামকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর খুঁজে পাওয়ার সাথে সাথেই এলোপাথারি গুলি করে স্যামকে চিরতরে শুইয়ে দেয়। তার প্রতিশোধের আগুন এতটাই বেশি ছিল যে স্যামের মৃত্যুর পরেও তার শরীরে সে অজস্র গুলি ছুঁড়েছে। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। হিত রেককে চারিদিকে খুঁজে এসে জানায় রেককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা দেখতে পাই রেককে আসলে জ্যাকের টিম উঠিয়ে নিয়ে গিয়েছে এবং সেখানে তাকে অসম্ভব রকমের যন্ত্রণা দিয়ে নির্যাতন করা হচ্ছে। জ্যাক তাকে বারবার টিয়ের লোকেশন জিজ্ঞেস করে এবং জানিয়ে দেয় সে যদি টিয়ের সঠিক লোকেশন বলে দেয় তাহলে তাকে অনেক টাকা দেবে, এমনকি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে নতুন জীবন শুরু করার সুযোগ দেবে। কিন্তু রেক তার ভাইয়ের মতো বন্ধুর সাথে বেইমানি করে না। এতে রাগান্বিত হয় জ্যাক তাকে অনেক মারধর করে এবং এবার তার গলায় পিস্তল তাক করে আরো কঠোরভাবে টিয়ের লোকেশন বলতে বলে। তবে লোকেশন বলা তো দূরে থাক, উল্টে রেক তাকে উপহাস করে হাসতে শুরু করে, যেন এত আঘাত অত্যাচারে তার কিছুই যায় আসে না, মানে সে কিছুতেই তার বন্ধুর সাথে বেমানি করতে পারবে না। এখন সিন শিফটলে দেখা যায় সেই পাইসান নামের ছেলেটা হিতের সাথে দেখা করতে এসেছে। সে জানায় তাকে জেল থেকে বের করেছে তার এক সোলজার আঙ্কেল, মানে পাইসানের কিছু পাওয়ার আছে। তো সে হিতকে বলে আমি তোমাদের গ্যাংয়ে যোগ দিতে চাই। এরপর হিত এই বিষয়টা জানাতে টি এর কাছে আসে। এখন হিত বলে পাইসানকে তাদের দলে নিয়ে নিতে, তাকে দলে নিলে তাদের জেল থেকে ছাড়া পাওয়ার ব্যাপারে আর ভাবতে হবে না। এই শুনে টি তার উপর খুব রেগে যায়, কারণ একজন অপরিচিত মানুষকে তাদের গোপন আস্তানায় নিয়ে আসা তার উচিত হয়নি। তো এই গালমন্দ শুনে হিত খুবই অপমান বোধ করে। পরদিন রেডিওতে একটা খবর প্রচারিত হয়। সেটা শুনে টি এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। খবরে বলা হচ্ছিল পুলিশ রেককে গুলি করে হত্যা করেছে, কারণ সে নাকি গ্রেপ্তারের সময় প্রতিরোধ করেছিল। তার মৃতদেহটা এখন হাসপাতালে আছে। এই খবরটা দাও শুনে ফেলে। টি তাকে কি বলে সান্ত্বনা দিবে কিছুই বুঝতে পারছিল না। দেখা যায় গাড়িতে বসে দাও একদম পাগলের মতো আচরণ করছে। এখন সে তাদের দুজনের ভালো সময়গুলো মনে করে অজস্র কান্না করতে থাকে। এইদিকে পাইসান এসে হিতকে রেকের মৃত্যুর খবরটা জানায়। তখন হিত বলে টি যেন আগের চেয়ে কেমন একটা বদলে গিয়েছে, সে আর লুটপাট করতে চাইছে না, এমনকি কাউকে খুন করতেও তার দ্বিধাবোধ হয়। এই শুনে পাইসান তাকে উস্কানি দিয়ে বলে চলো আমরা দুজন মিলেই ডাকাতি শুরু করি, টিকে দেখিয়ে দাও তুমিও কিছুতে কম যাও না। এরপরে দেখা যায় সত্যি সত্যি হিত আর পাইসান মিলে একটা দোকান থেকে বেশ ভালো পরিমাণ টাকা ডাকাতি করে ফেলেছে। তবে এটা রেডিওতে টি এর গ্যাংয়ের নাম দিয়ে প্রচার করা হয়।
সে এখন এখানে থাকা একদম অনিরাপদ মনে করছে। দেখা যায় টি দাওকে সাথে নিয়ে শহর থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছে। যাত্রাপথে কান্না করতে করতে দাও তাকে একটা কথা শেয়ার করে। আসলে সে প্রেগনেন্ট, তার পেটে রেকের সন্তান। অথচ রেকের মৃত্যুর আগে এটা সে তাকে জানাতেই পারল না। এই কষ্টে সে আর নিজেকে সামলাতে পারে না। দাওয়ের কান্না দেখে টিয়ের প্রচণ্ড খারাপ লাগে। সে দাওকে ছোট বোনের মতো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দেখা যায় তারা শহর থেকে অনেক দূরে একটা শুনশান এলাকায় গিয়ে নীরবে থাকতে শুরু করেছে। তবে একদিন হঠাৎ রেক সেখানে এসে হাজির হয়। তাকে জীবিত দেখে টি আর দাও দুজনেই খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। রেক বলে তার মৃত্যুর খবরটা ছিল পুলিশের একটা কৌশল। টি যদি তার লাশটা দেখতে হসপিটালে যেত তাহলে তাকে সেখানেই অ্যারেস্ট করে ফেলত। কিন্তু সৌভাগ্যবশত টি সেই ফাঁদে পা দেয়নি। এরপরে রিক টিকে বলে সে জীবনের একটা শেষ ডাকাতি করতে চায়, যেটা হবে অনেক বড় একটা অ্যামাউন্টের, যেন সেই টাকা দিয়ে তারা পুরো জীবন শান্তিতে কাটাতে পারে। ওই ডাকাতির পরে তারা অনেক দূর এগিয়ে গিয়ে একটা নতুন জীবন শুরু করবে, যেখানে কেউ তাদেরকে চিনবে না, আর না তো থাকবে কোনো পুলিশের ভয়। এরপরে রাতের বেলা টি তাকে জানায় তার কিছু একটা গোল মেনে মনে হচ্ছে। দিনের পর দিন তাদের আশেপাশের এলাকায় পুলিশের টহল বৃদ্ধি পেয়েছে, আর এর জন্য সে হিতকে দায়ী মনে করে। যদিও হিত সরাসরি দায়ী নয়, তবে হিতের নতুন বন্ধু মানে পাইসানকে সে পুলিশের গুপ্তচর মনে করে। তখন সত্যি সত্যি দেখা যায় পাইসান আসলে জ্যাকের ওই লোক। জ্যাক তাকে টিয়ের গ্যাংয়ের উপরে নজরদারি করার জন্যই জেল থেকে পাঠিয়েছিল। তো এরপর দেখা যায় টি তাদের শেষ ডাকাতির প্ল্যান শুরু করে দিয়েছে। তার প্ল্যান অনুযায়ী তারা এবার একটা বড় ব্যাংকে ডাকাতি করবে। অপরদিকে পুলিশরাও তাদের নিজস্ব পরিকল্পনা সাজাতে ব্যস্ত ছিল। একদিন হঠাৎ টিয়ের এক বিশ্বস্ত লোক জ্যাককে ফোন করে। আসলে জ্যাক তাকেও প্রস্তুত করেছিল টেকে ধরার জন্য। সেই লোকটি আর কেউ না, বরং সে হচ্ছে টিয়ের সব থেকে কাছের বন্ধু রেক। আসলে জ্যাক তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে যদি টিকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠাতে সাহায্য করে তাহলে তাকে আর দাওকে চিরদিনের জন্য মুক্ত করে দিবে। এখন ফ্ল্যাশব্যাকে রেককে জিজ্ঞাসাবাদের ঘটনাটি আবারও দেখানো হয়। আসলে সেদিন জ্যাক পিস্তল তাক করেছিল ঠিকই, কিন্তু গুলি করেনি। জ্যাক তাকে জিজ্ঞাসা করেছিল টিয়ের সত্যি ভৌতিক ক্ষমতা আছে কিনা। কুমান বলে ট্রেনে সেদিন আমি নিজেও তোদের হাত করা পড়েছিলাম, তাহলে কিভাবে পালিয়ে গিয়েছিলে। তো এখন রেক বলে আসলে টি আর রেক একটা ছোট পিনের সাহায্যেও হাত করা খুলে ফেলতে পারে। তাদের কাছে কোনো জাদুকরী মন্ত্র নেই। সেদিন তারা পুলিশের ঘেরাও করা ওই বাড়ি থেকেও জাদুর মাধ্যমে পালায়নি, বরং ওই বাড়ির বৃদ্ধকে ঘুষ দিয়েছিল যাতে সে মিথ্যা সাক্ষ্য দেয় যে তারা অদৃশ্য হয়ে গিয়েছে। আসলে তারা বাড়ির নিচের পানির নালা দিয়ে পালিয়ে গিয়েছিল। একইভাবে সেই বাসটির ফিউল ট্যাঙ্ক তারা আগে থেকেই নষ্ট করে দিয়েছিল, তাই নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে থেমে যায়। আর সবশেষে সেই পুলিশ স্টেশনের অফিসারকে ঘুম পাড়িয়েছিল একটা শক্তিশালী কেমিক্যালের মাধ্যমে। তখন ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দাউরেককে বলে সেও তাদের সাথে তাদের এই শেষ ডাকাতিতে অংশ নেবে। সে এখন গুলিও চালাতে শিখে গিয়েছে, তাই আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো এরপর সেই ডাকাতের দিনটাও চলে আসে। দেখা যায় টি তার গাড়ি নিয়ে প্রস্তুত। এদিকে হিত আর পাইসানকে সেই ব্যাংকের আশেপাশে প্রস্তুত থাকতে বলে। জ্যাকো তার টিম নিয়ে আশেপাশেই একদম রেডি হয়েছিল, মানে সবাই নিজের নিজের টার্গেটের উপর ফোকাস রাখছিল। যখন টাকা বহনকারী গাড়ি আসে তখন তারা সেটিকে অনেক জোরে ধাক্কা দেয় এবং ভিতরে থাকা গার্ডদের নিমেষেই গুলি করে মেরে ফেলে। এরপর দ্রুত টাকাগুলো তাদের গাড়িতে উঠাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আবার জ্যাক তার দল নিয়ে তাদের ঘেরাও করে ফেলে। এখন তাদের মধ্যে শুরু হয় ভয়াবহ এক তাণ্ডবলীলা। যে যেভাবে পারছে একে অপরকে শেষ করার নেশায় মেতে উঠেছে। দেখা যায় কিছু পুলিশ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, তবে শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জ্যাক টিকে গুলি করতে সক্ষম হয়। এদিকে তাকে সেভ করতে আসলে কুমনের একটা গুলি গিয়ে লাগে দাওয়ের শরীরে। তখন টি বাধ্য হয়ে তাদের দিকে একটা গ্রেনেড ছুড়ে মারে। ততক্ষণে রেক অন্য একটা গাড়ি চালু করে ফেলতে সক্ষম হয়েছে এবং তাদের দুজনকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। এইদিকে জ্যাক নিজের প্রতি নিজের প্রচণ্ড রেগে যায়, মানে সে এই প্ল্যানেও সাকসেস হতে পারল না। এদিকে দেখা যায় গাড়িতে টি নিরাপদেই আছে, গুলিতে তার বেশি ক্ষতি হয়নি, কারণ সে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। তবে দাওয়ের কোনো সেফটি জ্যাকেট ছিল না, তাই মারাত্মকভাবে আহত হয়ে তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। ওইদিকে দেখা যায় হিত আর পাইসানকে টি ইচ্ছা করেই অন্য একটা ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিল, যাতে হিতের কোনো ক্ষতি না হয়। এরপর দেখা যায় দাওকে বাঁচানোর জন্য তাকে লুয়াংয়ের কাছে নিয়ে এসেছে। লুয়াং বলে এটা তোমাদের কর্মের ফল। তোমরা যেমন বিনা কারণে মানুষের সম্পদ লুটে তাদের মেরে ফেলো, ঠিক তেমনই আজ নিজেদের উপরে আঘাত এসেছে। প্রস্তুত থেকেও নিজেদের জীবন বাঁচানোর সংগ্রামে। এই কথা শুনে টি তার কাছে ক্ষমা চায় এবং শুধু এবারের জন্য দাওকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে নিতে বলে। প্রয়োজনে সে নিজেই মরচিতে প্রস্তুত। হঠাৎ তখন এক ছোট শিশু এসে জানায় পুলিশ মন্দিরের কাছাকাছি চলে এসেছে। এই শুনে টি আর রেক একটা গাড়ি নিয়ে পালিয়ে যেতে শুরু করে, তবে সেই পথ আটকে দেয় জ্যাক এবং তার টিম।
অবস্থা খারাপ দেখে তারা পিস্তল বের করে এবং টি শেষবারের মতো প্রার্থনা করে তাদের উপরে গুলি ছুটতে থাকে। পুলিশরাও তাদের দিকে পাল্টা গুলি চালায়। দেখা যায় জ্যাক একটা স্নাইপার গান নিয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে রেককে বলেছিল টিকে সে জীবিত ধরতে চায়, কারণ সে তাকে জেলখানায় তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবে। তখন রিক তাকে বলেছিল টিক কখনোই জেলখানায় যাবে না। সে মৃত্যুকে বিন্দু পরিমাণেও ভয় পায় না। জেলখানায় যাওয়ার চেয়ে বরং সে মৃত্যুকে আপন করে নেবে। দেখা যায় জ্যাক সেই কথা মনে করে টিয়ের দিকে গুলি করে বসেছে। তার টার্গেট ছিল টিকে আহত করা, যেটা করতে সে সক্ষম হয়েছে। তবে এই অবস্থাতেও রেক কিছুতেই গাড়ি থামায়নি, কোনো মতে সেখান থেকে বের হয়ে এসেছে। তবে রেক দেখতে পায় টি তার ঘাড়ে খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় সে কোনোভাবেই রেকের সাথে তাল মিলিয়ে পালাতে পারবে না। দিন শেষে দুজনেই পুলিশের কাছে ধরা পড়ে যাবে। তাই টি রেককে জানায়, তোমার সাথে বন্ধুত্ব হয়েছিল বলেই জীবনে অনেক ভালো সময় পার করতে পেরেছি। আমার এই জীবন নিয়ে এখন আর কোনো আফসোস নেই, কিন্তু তোমাকে তোমার স্ত্রী আর সন্তানের কাছে ফিরে যেতে হবে। আর যাওয়ার আগে তুমি আমার জন্য একটা উপকার করো, আমার মাথায় একটা শ্যুট করে যাও, কারণ আমি কখনোই চাই না পুলিশের হাতে ধরা পড়ে তিলে তিলে নিজের জীবন শেষ করতে। চলে যাওয়ার আগে শুধুমাত্র আমাকে একটা শ্যুট করো, এটাই হবে তোমার থেকে পাওয়া আমার সবথেকে সেরা উপহার। টিয়ের এমন কথা শুনে রেকের ভিতরটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত কিনা ছোটবেলার বন্ধুর মতো ভাইকে নিজের হাতে মেরে ফেলতে হবে। তবে তারও যে কিছু করার নেই। জ্যাকের থেকে তিলে তিলে কষ্ট পেয়ে মরে যাওয়ার থেকে ভালো তার একটা গুলিতে মুহূর্তে মৃত্যুবরণ করা। তাই সে নিরুপায় হয়ে টিকে শ্যুট করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে জ্যাক সেখানে আসলে দেখে টি আর বেঁচে নেই। মানে সে না পারলো তিলে তিলে তাকে কষ্ট দিতে, আর না পারলো নিজ হাতে তাকে শেষ করতে। তো এই রাগে ক্ষোভে তার মাথা নষ্ট হয়ে যায়, আর তাই সে টিয়ের ডেডবডির উপরেই কয়েক রাউন্ড গুলি চালিয়ে দেয়। এদিকে দেখা যায় রেক ট্রেন স্টেশনে এসেছে দাওকে নিয়ে। এখন থেকে তারা এসব খুন ডাকাতের জীবন ছেড়ে ভালোভাবে বাঁচতে শুরু করবে। কিন্তু সেই ভাগ্য আর হয়ে ওঠে না। রেক যখন টিকিট কাটার জন্য সামনে আসে, তখনই সেখানে হাজির হয় হিথ, এবং সে রেককে দেখা মাত্রই তাকে গুলি করে মেরে ফেলে। কারণ সে টিকে তার বড় ভাইয়ের মতো মনে করত। রেক তাকে এভাবে মেরে ফেলেছে এটা সে মেনে নিতে পারেনি। তবে দেখা যায় যখন সে রেকে গুলি করে ফিরে যাবে, তখনও সেই গুপ্তচর পাইসান আবার তাকে গুলি করে মেরে ফেলে। মানে খুনিরও আবার খুনি আছে। তবে এটাই ছিল এই মুভির শেষ মৃত্যু। দেখা যায় তখনই পুলিশ এসে পাইসানকে অ্যারেস্ট করছে। পাইসান বলতে থাকে, আমাকে গ্রেপ্তার করার কিছুই নেই, আমি নিজেই একজন পুলিশের লোক। বিশ্বাস না হলে স্যার জ্যাককে জিজ্ঞাসা করুন। কিন্তু এদিকে দেখা যায় জ্যাক পাইসানের পুলিশ হওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পুড়িয়ে ফেলছে, কারণ পাইসান নিজেও এতদিন হিতদের সাথে থেকে অপরাধীতে পরিণত হয়েছিল। তো এভাবেই টি, রেক এবং হিত সবাই নিজেদের কৃতকর্মের কারণে এক এক করে কীটপতঙ্গের মতো মৃত্যুবরণ করে। আর এখানেই শেষ হয় সত্য ঘটনার উপরে নির্মিত এই গল্পটি। তো গাইস, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে নিজের মতামত জানিও। তো আজ এ পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।